করছেন যে সরকার পতনের কয়েকদিনের মধ্যে আমরা দেখেছি যে তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদকে নাকি এয়ারপোর্টে আটকে দেওয়া হয়েছে। তার কয়েকদিন পরে আমরা দেখলাম যে পলক সাহেবকে আসলে এয়ারপোর্ট থেকে আটকে দেওয়া হয়েছে, তাকে আসলে গ্রেফতার করা হয়েছে, কিন্তু হাসান মাহমুদ সাহেব নাকি চলে গেছেন হচ্ছে বেলজিয়ামে। এইটা কি, এই ব্যাপারটা কি আপনার কিছু জানা আছে যে আপনারা কি? আমি প্রথম শুনেছি, কবে গিয়েছে বললে আমরা পরীক্ষা করে দেখতে পারবো। ইন এনিওয়ে মানে এই বিষয়গুলো আমাদের পরীক্ষা করার সুযোগ আছে। বৈধভাবে যদি কেউ গিয়ে থাকে, আমাদের সিস্টেমটা সেন্ট্রালি গিয়ে মানে যে কোনো চেক পয়েন্ট দিয়ে গেলে আমরা সেন্ট্রালি এটা করতে পারি, পরীক্ষা করতে পারি, আমরা করতে পারি। আমার কাছে এই মুহূর্তে এটা কোনো তথ্য নেই, বাট এটা সম্ভব, জেনে নেওয়া সম্ভব। আমি আপনার কাছে আমি যে প্রশ্নটি করতে চাই, আমাদের অনেক প্রশ্ন রয়েছে, যে প্রশ্নটি আপনার কাছে করতে চাই সেটি হচ্ছে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী যিনি 5 আগস্ট পালিয়ে গেছেন বাংলাদেশ থেকে, তার পাসপোর্টের রং এখন কি, তার কি পাসপোর্ট আছে নাকি নেই? বাংলাদেশের প্রশাসনিক দৃষ্টিতে শেখ হাসিনার স্ট্যাটাস এখন কি? আপনি যদি আমাদের একটু বুঝতে সাহায্য করেন জনাব শাহ আলম। আনুষ্ঠানিকভাবে আপনার ডিপ্লোম্যাটিক পাসপোর্ট, লাল পাসপোর্ট যেগুলো ছিল, সরকার, যদি এটা ঠিক আমার বিষয় না, তারপর আমি আপনার কথার জবাব দিচ্ছি। ডিপ্লোম্যাটিক পাসপোর্ট সবগুলোই সরকার বাতিল করে দিয়েছেন। তো এখন এর চেয়ে বেশি তথ্য আমার কাছে নেই আর কি। লাল পাসপোর্ট যাদের কাছে ছিল সব এটা বাতিল হয়ে গিয়েছে। জনাব শাহ আলম, আমরা দেখেছি যে 5 আগস্টের এই গণ অভ্যুত্থানের পরে পুলিশ বাহিনীকে নতুন করে আসলে গড়ে তুলতে হয়েছে। আপনারা কয়েকজন সেই গড়ে তোলার মধ্যে নেতৃত্ব দিয়েছেন। আপনি 13 আগস্ট সেই পুলিশের যে বিশেষ শাখা এসবির প্রধান হিসেবে আপনি দায়িত্ব পালন বা দায়িত্ব অধিগ্রহণ করলেন। আমাদের প্রশ্ন হচ্ছে যে আমরা দেখেছি যে সরকারের আমলা, মন্ত্রী, এমপিদের কেউ কেউ পালিয়ে যেতে পেরেছেন, কেউ কেউ থেকেছেন, লুকিয়ে আছেন, কেউ কেউ ধরাও পড়েছেন। এটাতে আপনারা কিভাবে এটা আলাদা করেছেন, কিভাবে মানে কাকে ধরতে হবে, কাকে রাখতে হবে, বা কার জন্য আপনারা অভিযান চালাবেন, সেটা আপনারা আসলে কিভাবে ঠিক করেছেন? আচ্ছা, আমি ধন্যবাদ। আমি চেষ্টা করব গুছিয়ে আপনাদের সব কথাগুলো একটু বলতে। ইমিগ্রেশন সিস্টেমে সাধারণত আমরা তো মানে আমি নর্মাল প্রসিডিউরটা বলছি। যখন কোনো একটা মামলা কারোর বিরুদ্ধে হয়, সেই মামলার তদন্তকারী কর্মকর্তা কিংবা সংশ্লিষ্ট আদালত যখন আমাদেরকে একটা রিকুইজিশন দেয়, একবার সমন পাঠায়, ওয়ারেন্ট পাঠায়, কিংবা ইন কেস অফ আপনার তদন্তকারী কর্মকর্তা উনি একটা রিকুইজিশন পাঠান কার্যবিধি 54 ধারার লাস্ট ক্লজে, যখন পাঠান তখন এটা আমরা তার রিকোয়েস্টটা স্পেশাল ব্রাঞ্চ এটাকে প্রসেস করে তারপরে যৌক্তিক বিবেচনা হলে সেটাকে আমরা ইমিগ্রেশন ডাটাবেজে আমরা এন্ট্রি করে দিই। আরো কিছু বাড়তি তথ্য লাগে, আমি খুব ডিটেল বলছি না, কারণ এখানে আমাদের স্ট্রেংথ এন্ড উইকনেসটা প্রকাশ পেলে আবার ইয়া হবে। আমাদের অনেক কিছু স্ট্রং পয়েন্টও আছে, এখানে কিছু উইক পয়েন্টও আছে। তো যাই হোক, এটা করে দেয়, করে দিয়ে আমরা যদি তার পাসপোর্ট নাম্বার সবটা এন্ট্রি করে দিতে পারি। এই ইমিগ্রেশন সিস্টেমটা এত কঠিন ভাবে গড়া, এটা আমার হাতেই তৈরি হয়েছিল 2003-এ, আমি যখন অ্যাসেস ইমিগ্রেশন ছিলাম। কোনো স্কোপ নেই, কোনো সুযোগই নেই ইমিগ্রেশনকে বাইপাস করে কেউ চলে যাবে যদি আমরা সম্পূর্ণ তথ্যগুলো দিয়ে আপডেট করতে পারি। তো এখন এই আগস্ট বিপ্লবের পরের সময়টা আমরা কিন্তু উই ওয়ার নট রিয়েলি ওয়েটিং ফর দ্য ইনভেস্টিগেটিং অফিসার যে তারা তথ্য পাঠাবে, তারপরে রিকোয়েস্ট করবে, আমরা কিন্তু সেটাতে বসে নেই। আর বসে থাকলে আমরা হয়তো 2, 4, 500 হয়তো এন্ট্রি হতো। আমরা যেটা করেছি একদম 2টা বা 3টা পালা একসাথে 10টা বা 12টা কম্পিউটারে অলমোস্ট রাউন্ড দ্য ক্লক আমাদের স্পেশাল ব্রাঞ্চে, আমাদের মালিবাগ অফিসে আমরা এই মামলার তথ্যগুলো কালেক্ট করছি। যে এই আমি যখন পিআরএল এ আসি 2রা অক্টোবর, 3রা অক্টোবর, 2রা অক্টোবর পর্যন্ত আমি যেটুকু মনে করতে পারছি। শালম ভাই, আমি একটা কথা বলতে চাই, আই এম ড্রয়িং অ্যাটেনশন টু আওয়ার প্রোডিউসার্স এজ ওয়েল, যে শালম ভাই, দর্শকরা বলছেন যে আপনাকে একটু আস্তে শোনা যাচ্ছে, আপনি কি একটু জোরে বলতে পারবেন কিনা? এবং অবশ্যই এখন শোনা যাচ্ছে, এখন একটু বেটার। তাহলে আমি যদি একটু আমাদের দর্শকদের সুবিধার্থে একটু যদি ভেঙে ভেঙে বলি, এতক্ষণ আপনি যেটা বললেন সেটার মধ্যে যে প্রধান কথা হচ্ছে যে আপনারা যেভাবে আসলে তথ্যগুলি সংরক্ষণ করেন ইমিগ্রেশন সিস্টেমে, আপনারা যদি কাউকে আসলে বলে দেন যে এর ব্যাপারে ইমিগ্রেশন ব্যবস্থা নিতে, তাহলে সেইটা আসলে লুকানোর বা সেটা এড়ানোর কোনো সুযোগ কারণ নাই, এই জায়গাটা আপনারা নিশ্চিত? এক্স্যাক্টলি এখানে যেটা হয়েছে কি, আমাকে সম্পূর্ণ তথ্যগুলো পেতে হবে আর কি। তথ্যগুলো আমাদের পাসপোর্ট নাম্বার একটা গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর, আরো কিছু তথ্যগুলো লাগে। এই তথ্যগুলো দিয়ে দিলে একেবারে বাইপাস করার কোনো সুযোগ নেই। বাট
আমাদের এই আগস্ট বিপ্লবের পরবর্তী অবস্থা আমি যেটা বলছিলাম, প্রায় 4 শতাধিক মামলায় আমরা ডুপ্লিকেশন সহ প্রায় 45,000 নাম আমরা এন্ট্রি করিয়েছি, মানে আমাদের প্রাথমিকভাবে আমরা তালিকাভুক্ত করেছি। তো এই 45,000 নামের মধ্যে কারো কারো বিরুদ্ধে 100 শতাধিক মামলাও আছে। সব মিলে একটা ইউনিক নাম্বার কতজন, আমার মনে হয় ভেরি ডিফিকাল্ট এই মুহূর্তে। এটা 30,000 ছাড়িয়ে দিতে পারে, আরো বেশি হতে পারে। আমাদের সব মামলা কিন্তু এন্ট্রি শেষ হয়নি এখনো। আমাদের মামলা কিন্তু জনাব শাহ আলম, মানে 45,000 নাম আপনি এন্ট্রি করেছেন, এর মধ্যে কিছু ডুপ্লিকেশন থাকতে পারে আমরা ধরে নিচ্ছি, কারণ 30,000-এর মতো মানুষের নাম থাকতে পারে। এর মধ্যে মন্ত্রী, এমপি, আমলা সবার নামই আছে, তাই না? সবার নামে আছে, সবার নামে আছে। আপনাদের কাছে কি কোনো প্রায়োরিটি লিস্ট ছিল যে এদেরকে আগে ধরা হবে, এদেরকে পরে ধরা হবে, বা ওরকম কোনো কিছু, বা এদেরকে গুরুত্ব দিয়ে ধরা হবে, ওরকম কোনো কিছু? আমি যে কথাটা বোঝাতে চাচ্ছি যে আমরা কিন্তু রুটিন প্রসিডিউর হচ্ছে, আমরা তদন্তকারী কর্মকর্তা কারো বিরুদ্ধে মামলা হলেই কিন্তু তাকে ইমিগ্রেশন আটক করে না। সারা দেশে অনেক মামলা হয়, কিন্তু আমরা আগস্ট বিপ্লবের ক্ষেত্রে তদন্তকারী কর্মকর্তা রিকুইজিশন দেওয়ার আগেই আমরা নিজেরা, এই যে বললাম যে 2 বা 3 শিফটে রাউন্ড দ্য ক্লক একসাথে 10টা-12টা কম্পিউটার নিয়ে একসাথে আমরা কাজ করছি, তালিকা করে প্রাথমিকভাবে আমরা তালিকাটা তৈরি করছি। এই তালিকাতে আমাদের বাড়তি কিছু তথ্য লাগে, যে তথ্যগুলো না পেলে ইমিগ্রেশন কনক্লুসিভলি তাকে যাওয়াটা বন্ধ করতে পারে না। একটু আগে আমি যে বললাম, যখন সামগ্রিক তথ্যগুলো দিয়ে যখন আমরা ইনপুটটা দিয়ে দিই, কোনো সুযোগ নেই বাইপাস করার। ইভেন ইমিগ্রেশন অফিসার যদি চান, উনি একটা সিল মারতে পারবেন না। উনি সিলটা মারতে পারবেন, কিন্তু আমাদের এখানে একটা ছোট একটা কোড, একটা ওয়ার্ড আছে ইমিগ্রেশন, আমাদের আমরা ইডিআইডি নাম্বার বলি, ওই নাম্বারটা সিস্টেম দেয় তখনই যখন সে ক্লিয়ার থাকে। তো এরকম একটা অ্যালার্ট লিস্টেড একটা লোককে ডাটাবেস কখনই ক্লিয়ারেন্স দেবে। ওকে, হি উইল বি অটো রেফার্ড টু ওসি ইমিগ্রেশন। আমার মনে যেটা পরিষ্কার, কিন্তু আপনার বিরুদ্ধেও আসলে অভিযোগ উঠেছে যে আপনি আপনার পদ বা পদবীর প্রভাব খাটিয়ে সাবেক একজন অতিরিক্ত ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, তাকে আসলে, যিনি মীর রেজাউল আলম, তিনি বিদেশে যাওয়ার ক্ষেত্রে আপনি আসলে তাকে ক্লিয়ার করেছেন, তার ফলে তিনি বিদেশে যেতে পেরেছেন, এবং আপনার উপরে এই অভিযোগ। আপনি যদিও জনাব মীর রেজাউল আলমের বিদেশ গমনের ক্ষেত্রে মানে তার বিরুদ্ধে মামলা ছিল, এবং তিনি খুব সক্রিয়ভাবে এই আগস্ট বিপ্লবের এগেইনস্টে অবস্থান নিয়েছিলেন। আপনি কি এটা একটু পরিষ্কার করবেন যে এটা আপনি আসলে কি করেছেন? অবশ্যই অবশ্যই। ইমিগ্রেশনে আমরা প্রতিদিনই অসংখ্য লোক যাচ্ছে, মীর রেজাউল তাদের একজন। যখনই আমাদের কোনো প্রভাবশালী কোনো মানুষ যাকে আমরা মনে করি যে তাকে, আমি তার আগে একটু কথা বলে নিই। আমি যে কথাটা বললাম যে আমাদের কিছু প্রাথমিক তথ্যগুলো দিয়ে আমরা যখন কাউকে আটকে দেই, তখন খুব তারা এখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই। এটা অটোমেটিক্যালি রেফার হয়ে যায়, ডেস্ক থেকে সিস্টেম রেফার করে দেয় ওসি ইমিগ্রেশনের কাছে। তাছাড়াও আমাদের অফিসাররা যেটা করে, খেয়াল করে যে তার বাড়ি কোথায় বা তার পেশাটা কি। যেমন কিছুদিন আগে আমরা একজন, যখন আমাদের অফিসার টের পেলো যে সে একজন উপজেলা চেয়ারম্যান, তখন সাথে সাথে লোকাল থানা আমরা ফোন করেছি, করে আমরা জেনেছি তার বিরুদ্ধে একটা মামলা আছে, ওখানে আটক করে আমরা, এরকম ঘটনা অনেক হয়েছে। জাস্ট আমি একটা উদাহরণ দিয়ে আপনাকে বললাম। তো এটা কিন্তু আমার সিস্টেম ট্রুলি আটকায়নি, এটা হিউম্যান ব্রেন আটকেছে। তার কথাবার্তা দেখে তার পরিচয় নিয়ে এগুলো করেছে। কেন এটার প্রয়োজন হচ্ছে? বিকজ সাম বেসিক ইনফরমেশন ওয়ার মিসিং। সেই জন্য ডাটাবেজে দিলেই যে আপনার সবসময় এটা ধরতে পারবে, যদি সামগ্রিক বেসিক ইনফরমেশন গুলো না থাকে তাহলে কিন্তু না। এখানে আমাদের এই ঘাটতিটা আছে একটু, বিশেষ করে পাসপোর্ট নাম্বারটা পেলে আর আমাদের কোনো সমস্যা থাকে না। ওইটা নাম্বারটা পাওয়ার জন্য আমাদের কিছু জটিল কিছু প্রসিডিউর আমরা মেনটেন করি। সরাসরি যদি আমাদের পেয়ে যায়। শালম ভাই, আমাদের একটু বোঝার জন্য, মীর রেজাউল আলমকে কি আপনি যেতে দিতে দিয়েছেন? মানে আপনি বলেছেন যে উনি চলে যান বা উনি যেতে পারবে। আমি দিয়েছি, নিঃসন্দেহে আমি দিয়েছি। এটা আমি একা কাউকে দিতে পারি না। মীর রেজাউল 16 তারিখে মীর রেজাউলের পক্ষ থেকে যোগাযোগ করা হয় যে সে ট্রাভেল করতে চায়, তার কোনো বাধা না পেলে। তো আমি এটা, আমরা তখন পরীক্ষা করে দেখি তার বিরুদ্ধে একটা মামলা আছে। তো একটা মামলা আছে, তো তখন আমি এই একটা মামলা, সে 37 নম্বর আসামি, ঢাকা মেট্রোপলিটনের একটা মামলায়। তো আমরা বললাম 37 নম্বর আসামি হলে তো আর যেতে পারবে না। তখন যে জিনিসটা আমাদের পর্যালোচনায় এলো, যে মামলার ঘটনার তারিখটা হচ্ছে 2023-এর একটা ঘটনা। 2024 বা আগস্ট বিপ্লবের কোনো ঘটনা সে ছিল না। আগস্ট বিপ্লবের সময় সে ছিল সম্ভবত এডিশনাল আইজি টুরিস্ট পুলিশ ছিল, আমার যদি ভুল না হয়। তো কিন্তু ওই ঢাকা মেট্রোপলিটন এলাকার সে ছিল না। এনিওয়ে,
আমরা যখন দেখলাম যে 2023 সালের এই ঘটনাটার সময় সে ছিল সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপাল। তার মানে মাস্টার সাহেবকে আমরা 2023-এর ঘটনার জন্য আমরা জড়িত থাকার যৌক্তিক কোনো প্রমাণ পাইনি। তখন আমি কথা বলি আমাদের আইজিপি মহোদয়ের সাথে 17 তারিখে। 17 তারিখে আমি বললাম যে এরকম একটা ইয়ে এসেছে, রিকোয়েস্ট এসেছে, তার বিরুদ্ধে এরকম একটা মামলা আছে। তো আইজিপি মহোদয় উনি জানেন বিষয়টা, বললেন ঠিক আছে তাকে যেতে দাও। তো 18 তারিখ সকালবেলা সম্ভবত 10টার দিকে উনি রিয়েল ট্রাভেলটা করেন। আর সেই রিয়েল ট্রাভেলটা কিন্তু আমার একার ক্লিয়ারেন্সে যাওয়া সম্ভব না। আমরা আরো দুটো এজেন্সি আছে, আমার গোয়েন্দা এজেন্সি আপনারা জানেন। তো আমরা দুটো এজেন্সি একটার সাথে সাথে আমরা ক্লিয়ারেন্স পেয়ে গেলাম, উই এক্সপ্লেইন এভরিথিং যে এই ঘটনা, এই সমস্যা। এবং দ্বিতীয় এজেন্সিটা মানে তৃতীয় এজেন্সি ছুটছে স্পেশাল ব্রাঞ্চ এবং আর দুটো এজেন্সি, ওটা ক্লিয়ারেন্স আমরা পেয়ে গেলাম। তারপরে আমরা যখন দেরি হচ্ছিল আমি বলছি যে থার্ড এজেন্সি যদি ক্লিয়ারেন্স না দেয় তা আমরা তাকে যেতে দেবো না, হোয়াট এভার এভরিথিং। কিন্তু পরে যখন ওইটা দিয়ে দিল তখন আমরা তাকে ছেড়েছি। আমার আইনসম্মত ভাবেই কাজটা করা হয়েছে। এখন আমি যে কথাটা আপনাদের কাছে বলতে চাই, আমরা শুধু এই মানুষগুলোকে যে যারা এই আগস্ট বিপ্লবের সময় বিভিন্ন হত্যাকাণ্ড বিভিন্ন কাণ্ডে যারা জড়িত তাদেরকে আটকানোর জন্য, তাদেরকে ধরার জন্য স্পেশাল ব্রাঞ্চের বিভিন্ন উইং গুলো কি পরিমাণ পরিশ্রম করছে আর কি পরিমাণ আমাদের প্রস্তুতি নিয়ে আমরা কাজগুলো করছি, আমার মনে হয় যে আপনি একদমই পরিষ্কার করেছেন। আমরা যেহেতু অনেকগুলি প্রশ্ন নিয়ে আপনার সাথে আসলে আলাপ করতে হবে, সেই জন্য আমি এই পর্যায়ে আপনার কাছে জানতে চাইবো যে আমরা শুনেছিলাম যে প্রাণ রক্ষার্থে সেনানিবাসে আশ্রয় নিয়েছিল হচ্ছে 626 জন, এখন 7 জন আছে বলে আইএসপিআর আমাদেরকে বলছে। এরা এই 626 জন যে সেনানিবাসে বা সেনা হেফাজতে আছেন, এইটা আপনাদের পুলিশের সাথে এটা কমিউনিকেট করা হয়েছিল কি করে, বা আপনারা এটাকে কিভাবে দেখছিলেন যে মানে তারা? আমি এই কথাগুলোর জবাবটা আসলে আমি যার মতো, যদিও আমি অবসর পশ্চিম ছুটিতে আছি, তারপরও এই কিছু কথা আমি ঠিক, আপনি এটা আসলে কনসার্ন এজেন্সি বা কর্তৃপক্ষকে জিজ্ঞেস করে উচিত হবে। এটা আমি আসলে শেয়ার করার মতো কোনো তথ্য আমার কাছে নেই। ওকে, আচ্ছা ঠিক আছে, আমি প্রশ্নটা তাহলে একটু অন্যভাবে করি যে আপনারা তো একটা তালিকা করলেন যে এই আগস্ট বিপ্লবের পরে কারা যেতে পারবে বা কাদের কে আপনারা আসলে বিচারের মুখোমুখি করতে চান। সেই ক্ষেত্রে 5 আগস্টের পরে আপনি দায়িত্ব নিয়েছেন 13 আগস্ট, কিন্তু এই সময়ের মধ্যে কারা বিদেশ চলে যেতে পেরেছেন এরকম কোনো ইয়ে কি আপনারা পেয়েছেন যে কারা চলে গেছে? কিছু লোক পার হয়ে গিয়েছে। আমার মনে হয় আমি যেটুকু স্মরণ করতে পারছি 6 বা 7 তারিখে ট্রুলি কোনো সরকার ছিল না কিন্তু বাংলাদেশে সেই সময়টা। তো সেই সময়ে আমরা তো আসলে 5, 6, 7 সেই সময়টাতে আমরা খুব ব্যস্ত ছিলাম পুলিশ লাইন, রাজারবাগ নিয়ে, মিরপুর নিয়ে। আমি আমাদের আইজি সাহেব তখন উনি আইজি হননি, ডিজি র্যাব সাহেব তখন ডিজি র্যাব হননি, আমরা আমাদের আরো অন্যান্য কলিগদেরকে নিয়ে প্রচন্ড রকম ব্যস্ততা আমাদের সময় কেটেছে। তো 6-7 তারিখে তো ট্রুলি যে বললাম তখন কিন্তু আইজি সাহেব সম্ভবত 6 তারিখ বা 7 তারিখে, এনিওয়ে আমি তো দায়িত্ব নিই 13 তারিখে। তো কিছু লোক গিয়েছে, সম্ভবত 6 তারিখে একজন গিয়েছে আব্দুল কাহার আখন্দ, উনি গিয়েছেন, আরো একজন বোধহয় গিয়েছেন নিয়মিত ইয়ে করে মানে বাধা ছাড়া চলে যেতে পেরেছেন, গিয়েছেন, কারণ সম্ভবত এই বিষয়গুলো তাদেরকে কেউ নোটিফাই তখন করেনি। আর তারপরে এই 1-2 জন বাদ দিলে আমাদের রেগুলার ইমিগ্রেশন চেক পয়েন্ট দিয়ে মানে বৈধভাবে তা এখানে যাওয়ার সুযোগ খুবই সীমিত, মানে অলমোস্ট নেই বললেই চলে। কারণ যারা মেজর যারা মানে স্টেক হোল্ডার, মানে যারা বড় রকম আসামি যারা, তাদের সবার অল ডিটেল আমাদের কাছে আছে। কিন্তু শালম ভাই, একটি প্রশ্ন, সবাই বাংলাদেশের পুলিশের গোয়েন্দা শাখাকে বা পুলিশের বিশেষ শাখাকে সরকার খুবই সাংঘাতিকভাবে নিজেদের, যদি আমরা একটু আপনার স্বাধীনতা বা আপনার নিয়েই বলি যে রাজনৈতিক কারণে খুব বেশি ব্যবহার করেছে। আপনার অভিজ্ঞতায় কি বলে এই সরকারের সাথে পুলিশের বিশেষ শাখার কি সম্পর্ক ছিল, যে তাদের কোনো বড় ইনস্ট্রাকশন বা কি ধরনের? রাজনৈতিক ভাবে ব্যবহার শব্দটা তো একটা বেশ জটিল আমার কাছে। আমার পেশাগত অবস্থান থেকে এই শব্দটা এইভাবে আমি যেটা বলতে পারি, স্পেশাল ব্রাঞ্চ, বিশেষ শাখা ট্রুলি এবং অন্যান্য গোয়েন্দা এজেন্সিগুলো প্রাথমিকভাবে সরকারের জন্য কাজ করে। তারা সরকারকে তথ্য দিয়ে সহায়তা করে, ইন্টেলিজেন্স আগাম তথ্য দিয়ে সহায়তা করে। এবং আমি উদাহরণ হিসেবে বলছি, এই সবগুলো কথা আসলে আমি যতদূর সম্ভব চেষ্টা করব আপনাকে
মানে গোপনীয়তার লঙ্ঘন যাতে না হয় সেটা ইয়ে করে মানে মোটামুটি ভাবে আগাম তথ্য দিয়ে সহায়তা করার জন্য সব রকম প্রযুক্তি ব্যবহার করে তার পরবর্তী দিনগুলোতে মানে ধরেন আজকে আগামীকাল কি হবে, ইউনিফর্ম পুলিশ কে সাপোর্ট দেওয়া, সরকারকে সাপোর্ট দেওয়া, এটা সরকারের কাজ। আই মিন ইন্টেলিজেন্স এজেন্সি গুলোর কাজ, ইনক্লুডিং স্পেশাল ব্রাঞ্চ। তো এখন আপনি রাজনৈতিক ভাবে ব্যবহার বলতে যেটা বোঝাচ্ছেন, হয়তো আপনি মিন করছেন যে বেআইনি কোনো কাজ করা বা করানো, সেটা তো এটা তো যে কোনো আমি 10 বছর কাজ করেছি এর আগে। 2003 থেকে 2009 পর্যন্ত আমি স্পেশাল ব্রাঞ্চে আমি কাজ করে গিয়েছি। ইমিগ্রেশনে আমি ছিলাম, এই ইমিগ্রেশনে স্পেশাল ব্রাঞ্চের ইমিগ্রেশনে আমি ছিলাম, আরো কতগুলো উইং এ ছিলাম। আমি সরাসরি পলিটিক্যাল উইং ছিলাম না, তবু আমার মনে হয় ঠিক মানে যেটাকে বলে অপব্যবহারটা একটা পলিটিক্যাল সরকার যদি করতে চায় হয়তো করতে পারে, কিন্তু আমার অভিজ্ঞতা এরকম পাইনি। আমি প্রশ্নটি এরকম ভাবে করি এখন শালম ভাই, যে ধরেন আগস্ট বিপ্লবের আগে পরে বিশেষ করে জুলাইয়ের 15 তারিখ থেকে বাংলাদেশে অনেক হত্যাকাণ্ড হয়েছে। আমরা খুবই শিহরিতভাবে দেখেছি যে সেই হত্যাকাণ্ডের যেটা নমুনা সেটা গুম করার চেষ্টা করা হয়েছে। আমরা খুবই অবাক হয়ে দেখেছি পুলিশ অফিসাররা স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছেন যে একটা মরলে একটা যায় আরেকটা যায় না, মানে খুবই নৃশংসভাবে নিষ্ঠুরতার মধ্যে আমাদের এটার মধ্যে গিয়েছে। কিন্তু পাশাপাশি কতজন পুলিশ অফিসারকেও আসলে খুন করা হয়েছে অনেক পুলিশ থানার মধ্যে। আপনার কাছে কি মনে হয় বর্তমান সরকার বা বর্তমান পুলিশ কি আসলে সবগুলি হত্যাকাণ্ডের নির্মোহ তদন্ত করবেন? আমরা কি বিচার পাবো? আপনি কি লক্ষণ দেখতে পান? আমি কথাটা আবার বললে আবার অন্য পেশার মানুষের কেমন লাগে আমি জানি না। একটা বাংলাদেশের প্রেক্ষাপটে পুলিশের এই রেকর্ড আছে, পুলিশের রিপোর্টে পুলিশের ফাঁসি হয়েছে একবার না একাধিকবার, এই রেকর্ড গুলো পুলিশেরই আছে। আমি সম্ভবত অন্য খুব কম ডিপার্টমেন্টেই আমি সরকারি আমি পেশার নাম উল্লেখ করছি না, খুব কম উদাহরণ দেখা যাবে আর কি। আসলে একটা মানুষ যখন পেশায় থেকে একটা পেশায় কাজ করে, আপনার এবিউজ মিসইউজও হতে পারে না তা না, মোস্টলি এগুলো আপনার যখন একটা রাজনৈতিক সরকার যখন পুলিশকে বা আইন শৃঙ্খলা বাহিনীকে একটু ভিন্নভাবে চালাতে চাইলে অনেকেই সেটা মানে এটাকে প্রতিরোধ করার চেষ্টা করেন না, বা এটা করাটা হয়তো উচিত, কিন্তু আপনি কিভাবে প্রত্যাশা করবেন মানে যদি সত্য। আমি এইটুকু বলছি, আমি এক কথা এটা বলতে পারি, আমি বিশ্বাস করি পুলিশ নির্মোহভাবেই এই কাজটা করতে পারবে। আর অজস্র উদাহরণ অতীতে রয়ে গেছে এবং পুলিশ যেটা বললাম। কিন্তু শালম ভাই করতে পারবে এটা আমি শিওর, করবে কিনা সেটা ছিল আমার প্রশ্ন। আমরা মনে করি যে প্রশাসন এখানে আছে তারা এটা এনশিওর অবশ্যই ইনশাল্লাহ করবে। আমরা আমাদের এই অগাস্টের এই কয়েকটা দিন আমাদের বাংলাদেশ পুলিশ যেই ঝড়ের মধ্যে যে ঘটনা প্রবল এর মধ্যে গিয়েছে, বাংলাদেশ পুলিশ কেন বিশ্বের কোনো পুলিশকেই সম্ভবত এত কঠিন অবস্থার মধ্যে কখনো পড়তে হয়নি। ইন এ ফাইন ডে ইন দ্য মর্নিং আপনি দেখছেন যে এখন বাংলাদেশে কোথাও থানা নেই, থানা বলতে কোনো কিছু নেই, এরকম একটা কঠিন একটা অভিজ্ঞতা সেই সাধারণ মানুষের কিংবা পুলিশের যেটা হয়েছে। অবশ্যই এটা আমরা কখনোই আর দেখতে চাই না, এবং সেটা পুনরাবৃত্তি রোধ করার জন্য যা কিছু করার দরকার সবকিছু বাংলাদেশ পুলিশ করবে, অবশ্যই এটা আমি বিশ্বাস করি, এটুকু আস্থা আমার রয়েছে তাদের। শালম ভাই, বাংলাদেশের পুলিশ বলতে আমাদের এক ধরনের একটা, আমি এটাকে আপনি মুরব্বী মানুষ, আপনাকে কিভাবে বলি যে মানে একটা 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 খুব ভালো ধারণা না। সবাই মনে করে পুলিশের সাথে যে কয়টি শব্দ যায় সেটা হচ্ছে ঘুষ, দুর্নীতি, পাচার, জনতুষ্টি, সরকারের অন্যায় বা যে ক্ষমতাবান তার অন্যায় আবদারগুলি মেনে নেওয়া, নির্দেশগুলি মেনে নেওয়া, ওরকম। আমি আপনার কাছে একটু জানতে চাইবো, জি সরি একটু ইন্টারাপ্ট, আমি আপনার কাছে একটু জানতে চাইবো যে বাংলাদেশের পুলিশে আপনি মনে করেন শতকরা কত ভাগ পুলিশ সদস্য ন্যায় ভিত্তিকভাবে তার পুলিশ কার্যক্রম করেন আর কত ভাগ সদস্য কম্প্রোমাইজড, যদি আমি এরকম ভাবে বলি? আচ্ছা, আমরা আসলে এই কথাটা বলার আগে যে কথাটা আমি বলতে চাচ্ছি, আপনার আনফরচুনেটলি আপনারা যাদেরকে দেখেছেন, কিছু ব্যতিক্রম তো অনেক ভালো মানুষ তো অবশ্যই আছে, আমি যে অর্থে বলছি কথাটা অন্য অর্থে বলছি, কিন্তু যাদেরকে আপনার বেশি ফোকাসে দেখেছেন তারা কিন্তু বাংলাদেশ পুলিশের একটা নমুনা হিসাবে এক পাতিল ভাত থেকে একটা ভাত তুললে যেমন তার নমুনাকে প্রতিনিধিত্ব করে যেটা, সেটা না। কিন্তু
তারা বিরল ভাবে বাছাই করা কিছু মহাদুষ্ট কিছু মানুষ। আমি বিরল ভাবে বাছাই করা মহাদুষ্ট মানুষ, এটা ইন্টারেস্টিং ভাবে বলেছেন। সত্যি একেবারে আপনি চিন্তা করতে পারবেন না, এই লোকগুলো এই জায়গায় বসার কথা না। তারা এক একজন, আমি একজনের কথা বলতে পারি যিনি ঢাকা শহরকে মাটি বেরিয়েছেন অনেক ইয়ে করে, ফোকাসে থেকেছেন সপ্তাহ পর সপ্তাহ, মাসের পর মাস। আপনারাও ফোকাসে রেখেছেন, উনিও ফোকাসে চেয়েছেন। প্রায় 80 জনকে ডিঙ্গিয়ে উনি ডিআইজি হয়েছিলেন। মানে দেশে যে মানে আপনি কার কথা বলছেন? আপনি কার কথা বলছেন? ডিবি প্রধান হারুনের কথা কি বলছেন? আমি তাই বলছি। উনি আমার ব্যাচমেট ছিলেন, উনি আমার ব্যাচমেট ছিলেন, উনি আমার আমি তাকে অনুষ্ঠানে পরিচয় করে দিয়েছিলাম আমার বন্ধু বলে। অনেকে আমাকে জানতে চাইছে যে উনি এখন কোথায় বা উনি এখন কি করছেন। আচ্ছা, না উনি এখন কোথায় এটা যদি আমি জানি, সেটা তো আমরা আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে আমরা প্রতিনিয়ত কাজ করছি, যখন জানবো তখন সেভাবেই তাকে ডিল করা হবে, বা এটা নিয়ে আমরা করছি সেভাবে। আর এখানে আমরা স্পেশাল ব্রাঞ্চের আরেকটা বাড়তি সমস্যার কথা বলি। আপনারা যখন কোনো কারণে, যে কেউ মিডিয়া বলেন বা যে কেউ বলেন, যখন বলে যে ইন্টেলিজেন্স ফেল করেছে, বিশ্বের কোনো দেশের ইন্টেলিজেন্স কিন্তু তখন তার একটা প্রেস কনফারেন্স করে বলতে পারে না যে না আমরা তো এই তথ্য দিয়েছিলাম সরকারকে, কেন আপনি বলছেন আমরা তো ইন্টেলিজেন্স ফেল করিনি। এটা আমাদের বলার কোনো কোনো কারোরই নেই। বিশ্বের কোনো দেশ ইন্টেলিজেন্স গভর্নমেন্টকে বাইপাস করে প্রেস কনফারেন্স করতে পারবে না যে আমরা যথাসময়ে দিয়েছিলাম বা ইত্যাদি ইত্যাদি, এরকম সুযোগ নেই। তো শালো ভাই আপনাকে যখন পেয়েছি এটি না জিজ্ঞেস করে পারছি না আসলে। আপনি যখন বললেনই যে বন্ধু হারুনের কথা, যিনি ডিআইজি ছিলেন এবং 80 জনকে ডিঙিয়ে যিনি ডিআইজি হয়েছিলেন, আপনি কি একটু বলবেন যে তার শক্তির উৎস আসলে কি ছিল? কি শক্তি থাকলে, কি উপায় থাকলে 80 জনকে ডিঙিয়ে আসলে গুরুত্বপূর্ণ পোস্ট পাওয়া যায়? আমি কিন্তু তার আগে মেনে নিচ্ছি, আমরাও তাকে নিয়ে অনেক বেশি মাতামাতি করেছি, সাংবাদিকরা দিনের পর দিন তার কাছে গিয়েছি। মনে হয়েছে যে বাংলাদেশের পুলিশ বলতে আসলে হারুন সাহেবকে বুঝায়। ট্রুলি আমি এই কথাটাই বলছি যে আপনারা মানে ঘটনাগুলো এমন হয়ে গিয়েছিল, আপনি ঘুরে ফিরে এইরকম কিছু মানুষকে আপনারা দেখছিলেন। আরো বাংলাদেশ পুলিশে অসংখ্য দক্ষ নিবেদিত প্রাণ সৎ মানুষ আছে, যারা আমার একজন খুব শ্রদ্ধেয় একজন কর্মকর্তা যিনি রিটায়ার করেছেন, সম্ভবত এখনো বেঁচে আছেন, বলেছিলেন, এখন না, সে 1991 সালে আমি যখন পুলিশ একাডেমিতে ট্রেনিং করি তখন স্যার যে কথাটা বলেছিলেন যে বাংলাদেশ পুলিশকে ঠিক করার জন্য আমার 64 জন সৎ এসপি দরকার। তো সেই সময় প্রেক্ষাপটে বলেছেন, আজকের দিনে 64 জন বললে হবে না, একটু বেশি লাগবে। আমি যে কথাটা এখানে যোগ করতে চাই, এই পুলিশের এই ক্ষমতা আছে 64 না আরো বহুগুণ নিবেদিত প্রাণ সৎ পেশাদার নেতা সরবরাহ করার মানে সুযোগ এবং আছে আমাদের। এবং এই মাঠ পর্যায়ে তারা কাজ করছে বলেই আপনার অসংখ্য ম্যাজিক দেখতে পান। ঘটনা হয়েছে আপনার দিনাজপুর, আসামি ধরা হচ্ছে টেকনাফ থেকে, এই যে নানান রকম ইয়াগুলো দেখতে পাচ্ছেন এই নিবেদিত প্রাণ মানুষগুলোকে ঘিরে। হ্যাঁ, আপনি যেটা বলেন এবিদের কথা যেটা আসে, এখন আপনি যেভাবে চালাবেন তাহলে সেটা ওই জায়গায় আমি বলতেছিলাম যে হারুন সাহেবের মতো যারা অফিসার আছেন তারা তো চেইন অফ কমান্ডই আসলে ফলো করে থাকেন। তাহলে সেই ক্ষেত্রে ঢাকার কমিশনার, পুলিশের আইজিপি, স্বরাষ্ট্রমন্ত্রী, তাদেরকে কি আসলে দায়ী করতে হবে না এইসব ব্যাপারে? আমরা দেখেছি যে একজন রিটায়ার্ড আইজিপি, আপনি জানেন জনাব নূর মোহাম্মদ বলছেন, তার একটি সাক্ষাৎকারে বলছেন যে পুলিশের বড় অফিসারদের সাথে স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিদিন বা বেশ কিছু সপ্তাহের বেশ কিছু বিকেলে বসছেন বা সন্ধ্যায় রাতে বসছেন, বিভিন্ন ধরনের খোশ গল্প করছেন। আমি যদি এক পা এগিয়ে গিয়েও বলি, কারণ নূর মোহাম্মদ সাহেব যেটি আসলে ইঙ্গিত করেছেন যে তারা বিভিন্ন ডিসিশন নিচ্ছেন, যে ডিসিশনটা আসলে রাতে ওইখানে নেয়ার কথা না, বা যে পরিবেশটা সেই পরিবেশটা থাকার কথা না। নূর মোহাম্মদ সাহেব বলছেন যে এরকম কোনো ঘটনার কথা আগে তিনি কখনো শোনেনও নাই। আপনি কি এটা একটু বলবেন? এটা কি আপনারা চোখ চেয়ে চেয়ে দেখেছেন, আপনারা যারা সিনিয়র অফিসার ছিলেন, যে দিনের পর দিন এরকম হচ্ছে? এটা তো আপনার মানে আসলে সত্যিকার ভাবে আপনার যখন যে কোনো একটা ছোট একটা লিডার হোক আর বড় একটা হোক, একটা নেতৃত্বের পর্যায়ে একটা ছোটখাটো একটা ত্রুটি অনেক বড় রকম একটা ইম্প্যাক্ট পড়ে পুরো ডিপার্টমেন্টের উপরে আর কি। মানে নূর মোহাম্মদ সাহেব যেটা বলেছেন আমি শুনেছি, স্যার অনেক জ্ঞানী মানুষ, গুণী মানুষ, আমার তার সাথে দ্বিমত করার সুযোগ আমার খুবই কম, হয়তো একটু কমই বলেছেন। তো ট্রুলি আসলে কি এরকম একটা পরিবেশে যখন একটা বাহিনী চলে যায়, যে একটা ফর্মাল লিডার
লিড করতে পারছেন না, ইনফর্মালি পাশ থেকে নানান ক্ষমতার বলয় তৈরি করা মানুষগুলো এখানে কন্ট্রিবিউট করছেন, তখন কিন্তু আসলে সিস্টেমে যথেষ্ট একটা চাপ পড়ে এবং এটার ভোগান্তির শিকার হতে হয় বাহিনীকে, এটার ভোগান্তির শিকার হতে হয় আপনার দেশের মানুষকে, সরকারকে তো বটেই। তো তারা হয়তো এমন একটা বলয় তৈরি করতে, শালম ভাই এটা কি এরকম না যে সরকারই এরকম একটা বলয় চেয়েছিল, সরকার এরকম একটি, তারা দুরকমই হতে পারে। আমার কাছে মনে হয় তারা নিজেদেরকে এমন ভাবে উপস্থাপন করেছেন যে আমরা আপনার অনুগত, আমরা আপনাকে রক্ষা করব, যারা একটু পেশাদার লোক, যারা একটু মানে দলবাজ নয়, তারা খুব আইনের কথা বলবে এবং আপনাকে প্রোটেকশন দেবে না, আপনি ইউ উইল বি ইন ট্রাবল। আমার এক বন্ধু, নাম বলতে পারি, রুহুল আমিন, পেশাদার একটা কর্মকর্তা, তো তার যখন আইজি হওয়ার সমস্ত ব্যাপার সে কনফার্ম হয়ে গেল, আমার ব্যাচমেটও ছিলেন, হুট করে দেখা গেল কি তাকে জুনিয়র কিছু কর্মকর্তা পছন্দ করেনি বলে উনি আইজি হতে পারলেন না, ফাইনালি উনি অ্যাডিশনাল আইজি হয়ে রিটায়ার করলেন। এটিও একটা কম গুরুত্বপূর্ণ একটা জায়গা থেকে। নর্মালি তার যে জ্ঞান, তার যে পেশাদারিত্ব, তার যে সততা, সেটার প্রতি একটা একরকম আমরা বলবো, যেহেতু সে সিনিয়র ছিল, একটা অবিচারী হয়েছিল। তো এই যে সিদ্ধান্তটা যদি টপ লেভেল থেকে হয় তাহলে কোনো কথা ছিল না, সিদ্ধান্তটা যখন নিচে থেকে আসে তখন কিন্তু একটা বাহিনীর শৃঙ্খলাটা নষ্ট হওয়ার একটা উপক্রম হয়। তো এই জায়গাগুলোতে আমরা আশা করব যেটা অন্তত ভবিষ্যতের সরকারগুলো, পলিটিক্যাল গভর্নমেন্ট সহ যে সরকারগুলো, তারা হয়তো এই জায়গাটা যেহেতু সচেতন। শালম ভাই, আমার মনে হয় যে ভবিষ্যতের কথা তো আপনি যে আহ্বান জানিয়েছেন সেটি শুনলে তো আমরা সবাই আসলে খুব বেঁচে যাব এবং খুব ভালোই হবে। আমি একটু অতীতের কথা জানতে চাই যে 2023 সালের নির্বাচনে পুলিশ বাহিনীকে কিরকম ব্যবহার করা হয়েছিল, 2018 সালে? আপনি কি ব্যবহৃত হয়েছিলেন, নাকি আপনি পাশ কাটিয়ে যেতে পেরেছেন, নাকি পুরো পুলিশ বাহিনী? 2023 সালে তো যাই হোক একটা নির্বাচন হয়েছে, ভোটার উপস্থিতিও কম ছিল, আমি ডামি আর এটসেট্রা নির্বাচন বলেন আপনারা, তো এটা তো একরকম হয়েছিল। আমি সেই সময় রেলওয়ে পুলিশের ডিআইজি, আমার সুযোগ হয়নি এখানে কন্ট্রিবিউট করার, পজিটিভ বা নেগেটিভ কোনোভাবেই। আর 2018-তে আমি সিআইডিতে ছিলাম, তো সেখানেও নির্বাচন ডিউটিতে আমার পর্যায়ের কর্মকর্তাদের আসলে সুযোগ থাকে না। তো যাই হোক, এই যা হয়েছে আপনারা সবাই জানেন, আমার কাছ থেকে আলাদা শুনলে নতুন কিছু শুনবেন তা না, আমার কোনো দ্বিমত নাই। ট্রুলি মানে যদি আমি শুধু যে কথাটা বলবো, এ ধরনের নির্বাচনে অ্যাপারেন্টলি যারা পার্টি ইন পাওয়ার মনে করে যে আমাদের লোকগুলোকে তুলে নিয়ে এসেছি, কিন্তু যে মানুষগুলোকে তুলে নিয়ে আসলো এদের আচরণগুলো এত রূঢ় থাকে, ওরা যখন বুঝতে পারে, যেমন আমি আমার কুমিল্লা এলাকার কোনো একজন সেই সময় সংসদ সদস্যের কথা বলছি, উনি একদম পাগলের মতো হয়ে গেলেন যখন দেখবেন যে যখন তার কাছে মনে হয়েছে একটা ভালো একটা নির্বাচন হবে এবং সুষ্ঠু ভোট হবে, উনি যেখানে যান না সেখানে গিয়ে হাত ধরার আগে বলতে গেলে আরো কিছু মানে যথেষ্ট রকম যেটা জনসংযোগ করা শুরু করলেন, একটা অ্যাগ্রেসিভ জনসংযোগ, মানুষের সাথে মিশা শুরু করলেন। যখনই দেখলেন যে না নির্বাচনটা সম্ভবত কঠিন কোনো প্রতিদ্বন্দ্বী নেই, উনি আবার নির্ভর হয়ে গেলেন, তার 100 হুন্ডা দরকার আর কিছু মানে কিছু দুষ্ট লোক দরকার যারা তাকে নিশ্চিত করবে। জি রাইট, আপনার কাছে শুনেও আসলে একটু মনে হলো যে এইটাই ছিল আসলে সবচেয়ে বড় চেহারা। আমাদের দর্শকরা আপনাকে অনেক প্রশ্ন করছেন, সেজন্য আমি আপনাকে যতটুকু আসলে দর্শকরা বুঝতে পারছে তারপর থেকে আসলে অন্য প্রশ্নে যাচ্ছি। সেটি হচ্ছে যে শালম ভাই, সাগর রুনি হত্যাকাণ্ড, সেটির আসলে সঠিকভাবে পুলিশ ফাইনাল রিপোর্ট দেওয়া বা আসলে চার্জশিট দেওয়া, তার কোনোটি দিতে পারছে না কেন? আপনার বিশ্লেষণ, একজন অপরাধ বিজ্ঞানী হিসাবে আপনার বিশ্লেষণ একটু শুনতে চাই যে এটার মধ্যে আসলে কোথায় গিয়ে আটকাচ্ছে এটা। আমাদের আসলে আমি আমার চেয়ার থেকে আমি এটা সম্পর্কে কিছু জানি না। ইন জেনারেল, আমি সাগরুনির কথা বাদ দেন, আমি এমনি ইন জেনারেল বলি, আমাদের বাংলাদেশ কিন্তু ট্রুলি আপনার ধরেন একটা আমি জানি না, আমি হলে হয়তো কি করতাম, আমি হয়তো এরকম করতাম না, বা যাই হোক হয়তো করতাম কিনা কে জানে, কিন্তু এই যে একটা ঘটনা যেভাবে হয়েছে সেভাবে এটাকে এই দুটো মুনিয়া হত্যা কিংবা তনু হত্যা কোনোটার ক্ষেত্রেই আসলে আমি তদন্তকারী কর্মকর্তা কিংবা তদন্তকারী কর্মকর্তা হিসেবে ছিলাম না।
আমি আমি যেটুকু জানি, আপনি যেভাবে জানেন, মাস মিডিয়া থেকে যেভাবে জানেন, এটুকুই। আমার চেয়ার থেকে আমার কাছে বাড়তি কোনো তথ্য নেই। আর তদন্তটা সবসময় একটা আনুষ্ঠানিকভাবে এটা কনফিডেন্সিয়াল, মানে তদন্ত প্রতিবেদন না দেওয়া পর্যন্ত। ওকে, তো সেখানে আমার কাছে তথ্য নেই আর কি। আচ্ছা, এমনি কি এসবি কি বড় টাকাওয়ালা লোকদের কোনো কিছু করতে গেলে খুব ইন্টিমিডেটেড হয়, ভয় পায়, ঘুষ খায়? মানে সাধারণত এই ব্যাপারটা কেমন, দর্শকরা জানতে চাইছেন যে বড় কোম্পানি হলে এসবি হয় ভয় পায় অথবা মানে কোনোভাবে কম্প্রোমাইজ করে ফেলে কিনা? আমরা তো আমি, আপনি যে সিআইডির কথা বলছেন কিনা আমি জানি না, এই প্রশ্নটা সিআইডি কে করা উচিত আসলে। আমি সিআইডি তো ছিলাম। তো এইটা মানে বড় টাকাওয়ালা মানুষদেরকে ডিল করা হয় 2012 সনের মানি লন্ডারিং আইন অনুসারে। এখানে ওখানে 27টা প্রেডিকেট অফিসের কথা বলা আছে, তার মধ্যে মানে 24টা প্রেডিকেট অফিস পুলিশ, বাংলাদেশ পুলিশ করে, আসলে বাংলাদেশ পুলিশের পক্ষে সিআইডি করে। তা আমি এটুকু বলবো, ভয় পায় বা পায় না ব্যাপারটা সেটা না, আসলে একটা খুব ডাইনামিক একটা লিডারশিপ দরকার এই সিআইডির মতো একটা প্রতিষ্ঠানকে চালানোর জন্য। মানে যিনি আসলে অনেকটা সাংবিধানিক পদমর্যাদার একটা মানুষ যেভাবে কাজ করেন, এবং তাকে সেভাবে সাপোর্টও দেওয়া দরকার। সিআইডিটা এমন একটা জায়গা, সেখানে অনেক কিছু করার তার সুযোগ রয়ে গেছে আমি বিশ্বাস করি। এবং একই সাথে আপনি এসবির কথা বলছেন, স্পেশাল ব্রাঞ্চ তো ট্রুলি আপনার বড় টাকা বা ছোট টাকা ওলাদের নিয়ে তার ডিল করার কোনো আনুষ্ঠানিক সুযোগ নেই। আমরা আবার যেটা করি, ওই যে তথ্য সংগ্রহ করে তার গুছিয়ে টুছিয়ে আমরা হয়তো কনসার্ন যে অপারেশনাল এজেন্সি যেটা হয়, র্যাব, ডিবি, সিআইডি যেটা হয়, সেটাকে আমরা তথ্য দেই, বা কখনো সরকারের মাধ্যমে দেই, কখনো সরাসরি আমরা দেই, সেটা আমরা করি। তো আপনি যেটা বলছেন এটা হওয়া উচিত না, আমি এটুকু বলতে পারবো। তো হচ্ছে না কথাটা হলপ করে বলা কঠিন, বাট আমি মনে করি একটা সুযোগ আছে ভালো এটা এখানে উত্তরণ করার। জনাব শাহ আলম, আপনিও নিশ্চয়ই আমার মতো দেখেছেন যে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে যে ভারতের কলকাতার একটি ইকো পার্কে দেখা যাচ্ছে যে পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান কামালকে, বিষয়টি নিয়ে আপনাদের মানে আপনি তখনও নিশ্চয়ই মানে দায়িত্বরত ছিলেন, বিষয়টি আপনি আসলে কিভাবে দেখেছেন? ভারতে পালিয়ে থাকা স্বরাষ্ট্রমন্ত্রীকে আসাদুজ্জামান খান কামাল কিভাবে সেখানে গেলেন? আপনাদের কোনো আইডিয়া বা আমাকে এই কথা জিজ্ঞেস করা হয়? জি, আমাকে কথা জিজ্ঞেস করা হয়েছে, আমাদের সাংবাদিক মহল থেকে কেউ ফোন করেছিলেন আর কি, উনি কিভাবে গিয়েছেন। তো আমি তার আগে পরীক্ষা করে দেখেছি, আমার ইমিগ্রেশন সিস্টেমে করে যায়নি, বাইপাস করে যায়নি। তা আমি বললাম উনি বৈধভাবে যাননি। তো অবৈধভাবে কিভাবে গিয়েছেন আমি বললাম হেঁটে গিয়েছেন আর কি, গাড়িতে করে গিয়েছেন বা লুকিয়ে গিয়েছেন। এখন এটা একটা, আমি আমার ইমিগ্রেশন হয়ে যায়নি কথাটা আমি বলছি, এই কথাটার সাপোর্টে আপনি একটা বড় তথ্য দেখতে পাচ্ছেন যে অসংখ্য মানে খুব বড় মাপের মানুষগুলো আর কি, মানে বড় পদের মানুষগুলো কিন্তু যেভাবে খুব কঠিন ঝুঁকি নিয়ে বাইপাস করছেন। ইমিগ্রেশন আমরা যদি ছেড়েই দিতাম তো বিমানে চড়েই যেতেন, তাহলে আর নৌকা কি দরকার ছিল, বন বাঁধার কি দরকার ছিল? তো এটাই প্রমাণ করে যে আমরা শক্তভাবে কাজ করছি। আর আপনারা একটা জিনিস মনে রাখবেন, আমরা কমেন্ট করাটা খুব সহজ, কেন গেল কিভাবে গেল। আমি 2003 সালে আমি যখন অ্যাসেস ইমিগ্রেশনের দায়িত্ব নেই, তখন কিন্তু এই অটোমেশনটা, কম্পিউটার ছিল না, প্রযুক্তি ছিল না। তো একজন সেই সময় একজন টপ টেরর, আমার মনে হয় কুত্তা কালাম বাই কি একটা বিদগুট একটা নাম ছিল, আমার ঠিক মনে পড়ছে না পুরোপুরি। তো সবাই তখন হইচই পড়ে গেল, সে কি করে ইমিগ্রেশনকে বাইপাস করে গেল। এখন ইমিগ্রেশনে কতগুলো মানুষ বসে আছে, তার কাছে তখন হিউম্যান মানে মানুষের মেধা ব্রেন ছাড়া তো কিছু না, তার কাছে কোনো ডাটাবেজ নেই, মানে মেশিন ডাটাবেজ নেই, হিউম্যান ডাটাবেজ। তো কয়টা মানুষকে মনে রাখবে, কয়টা মানুষের চেহারা মনে রাখবে, প্রতি 2 মিনিটে একটা করে সিল মারছে সে, তো তাকে আলাদাভাবে মনে রাখতে হবে অসংখ্য ওয়ান্টেড মানুষের মধ্যে তার নামটা আছে কিনা। তো তারপরে যাই হোক, আমরা খুব অল্প সময়ের মধ্যে ডাটাবেজ গুলোকে আমরা অটোমেশনে যাই, তারপরে আমরা এনশিওর করি যে না, এই ওয়ান্স ইট ইজ লিস্টেড তারপরে যাওয়া কোনো সম্ভব হবে না। আমাদের প্রচুর পরিশ্রম করতে হয়েছে। একটা ধরেন কিন্তু আপনারা সীমানাটাকে যেভাবে পাহারা দিচ্ছেন সেইভাবে আপনারা কোনো চিরুনি অভিযান চালাচ্ছেন না, যারা মানে সরকারের যারা মন্ত্রী প্রতিমন্ত্রী আমলা যাদের বিরুদ্ধে একদম স্পেসিফিক অভিযোগ রয়েছে, দুর্নীতির হোক বা খুনের হোক, হত্যাকাণ্ডে সামিল হোক, তাদের বিরুদ্ধে কোনো চিরুনি অভিযান আপনারা চালাচ্ছেন না পুলিশ বাহিনী? এটাকে, এই প্রশ্নটাকে আমাকে করছেন? মানে আমি এই লিবার্টিটা নিচ্ছি যে আপনি জানেন কিনা এরকম কোনো চিরুনি অভিযান আপনারা করছেন কিনা।
আমার মনে হয় প্রতিনিধি করা হচ্ছে। আমি একটু আমার পক্ষে সঠিক তথ্য দেওয়াটা আমার পক্ষে আর বেশি কিছু বলা কঠিন। আমি হয়তো আরো একটু করা যায়, এটা করা যায়। আমরা মানে জয়েন্ট অপারেশন তো চলছে। আমার ধারণা এটা যদি আমাদের সবগুলো জায়গায় নতুন লোক পৌঁছে যায়, এবং কয়েকদিন আগে আমাকে একদম প্রত্যন্ত অঞ্চলের একটা জেলার এসপি বললেন, স্যার আমি ছাড়া আমার নিচের সবগুলো কমান্ডার এখনো পুরনো, আমি কিভাবে কাজ করব। তো আমরা আবার এই কাজগুলো এনশিওর করছি খুব শীঘ্রই, অ্যাটলিস্ট অ্যাডিশনাল এসপি টু ডাউনওয়ার্ড। এখন তো পুলিশ সুপাররাও নতুন জয়েন করে বলেছেন, ডিআইজি সাহেবরাও নতুন হয়েছেন। আশা করি অল্প সময়ের মধ্যে সাব ইন্সপেক্টর টু আপওয়ার্ড বা ইভেন আরো নিচে যারা আছে তাদেরকে আমরা রিপ্লেস করে দিতে পারবো। তখন হয়তো এই সমস্যাটা একটু কমে আসবে। শালম ভাই, আপনাকে এই প্রশ্নটা একটু করতে চাই যে এই নতুন সরকার ক্ষমতায় নেওয়ার পর আমরা এরকম দেখেছি, কেউ কেউ অভিযোগ করেছেন যে অনেক শীর্ষ সন্ত্রাসী, অনেক জঙ্গি যাদের বিরুদ্ধে স্পেসিফিক অভিযোগ রয়েছে তাদেরকেও আসলে জেলখানা থেকে ছেড়ে দেওয়া হয়েছে, বা যাদের বিরুদ্ধে মামলা চলছে তাদেরকেও আসলে আনডিউ অ্যাডভান্টেজ দিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। এইটি কি আপনি আসলে এই ব্যাপারটিকে আপনি অ্যাওয়্যার অফ? আপনারা কি এই ব্যাপারটি দেখেছেন? যে না, একটু ছেড়ে দেওয়া হয়েছে কথাটা আনুষ্ঠানিকভাবে তো আমার বলার সুযোগ নেই, মেনে নেওয়ার সুযোগ নেই। ছেড়ে তো দেওয়া হয় না, মানে আদালত থেকে জামিন পায়, বিজ্ঞ আদালত যখন জামিন দেন। এখন আমাদের প্রেক্ষাপট থেকে আমরা যেটা করেছি, আমি শিওর না কথাটা হতে এখানে বলা হয়তো যাবে না। তো আমরা যেটা করেছি, আমরা উই ট্রাই টু আইডেন্টিফাই দোজ পারসনস যারা কোনো ক্রমে যাতে জামিন না পায়। তো সেটা আমরা সবগুলো এজেন্সি মিলে আমরা একটা করেছি, এবং আমরা আশা করছি এই গোলেমালে যে কিছু লোক যদি বের হয়ে গিয়ে থাকেন আদালতের কাছে, এখন বিজ্ঞ আদালতের কাছে সেগুলো এখন ভালোভাবে উপস্থাপন করা যাবে, কেন তার জামিন দেওয়া উচিত না, সেগুলো হয়তো করা যাবে। আমরা বিশ্বাস করছি অবস্থাটা মানে একদম লক্ষণীয় একটা উন্নতি হবে, আমরা বিশ্বাস করছি। আপনার কাছে কি মানে এক লাইনে একটু জানতে চাইছি, আপনাকে বিব্রত না করে, যে আদালতের কাছে যে এটি ভালোভাবে উপস্থাপন করা যায়নি, যে কেন তাকে আসলে কারাগারে রাখা দরকার, সেটি কি কোঅর্ডিনেশন কম থাকার কারণে, নাকি কিসের জন্য এটি এরকম হলো? এটা হচ্ছে কি আসলে মানে একটা পরিস্থিতির সুযোগ যারা একটু খুব চালাক মানুষ আর কি, এটা ভালো একটা শব্দ আমি খুঁজে পাচ্ছি না, তারা, আমি এই ক্ষেত্রে বলছি না, অন্য অনেক ক্ষেত্রে কথা বলছি, আমি দেখেছি যে এইভাবে একটা সুযোগ নেন আর কি, যে আপনি তো সে পুরনো মানুষ, মানে সেই আগস্টের আগের মানুষ, আপনি তো এটা করেছেন, এটা করেন, সেটা করেন, এরকম ভাবে হয়তো তারা একটু অনেক সময়, আমি আমাদের অন্য ফোরামের কথা বলছি, তো আদালতের ক্ষেত্রে যারা এখানে ডিফেন্ড করার কথা ছিল নিশ্চয়ই তারা করেছেন, আমি বিশ্বাস করি তারা সেরকম ভাবে প্রভাবিত হননি। বাট আমি যেটা যাতে না হয় এটা এনশিওর করা হয়েছে, মাননীয় আইন উপদেষ্টা, মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, এবং আমি বলবো মাননীয় প্রধান উপদেষ্টা, তারা একদম তাদের সবার তরফ থেকে একটা কঠিন বার্তা আছে, কোনোভাবেই যাতে এই জঙ্গি যারা আছে, বিশেষ করে কঠিন জঙ্গি যারা আছে, তারা কোনোভাবেই যাতে ছাড়া না পায়। ছোটখাটো ব্যাপার আছে, ছোটখাটো অনেক ব্যাপার আছে, হয়তো একটা লাইক দিয়েছে, সে হয়তো কয়েক বছর ধরে জেলে আছে, এগুলোর ব্যাপারে হয়তো আমি জানি না, হয়তো একটা রকম দৃষ্টিভঙ্গি থাকতে পারে। ইন জেনারেল আপনার বড় ঘটনাগুলোর ব্যাপারে সরকার, আমি যেটুকু আমি বিশ্বাস করি, কঠিনভাবে প্রতিশ্রুতিবদ্ধ যে কোনোভাবেই তাদেরকে যাতে ছাড়া না। ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে আর্মি এখন মাঠে আছে, এই ব্যাপারটিকে আপনারা আসলে কিভাবে দেখছেন? মানে পুলিশ কিভাবে দেখছে? মানে আপনি দায়িত্বে ছিলেন, এখন দায়িত্বের বাইরে থেকে আসলে ব্যাপারটা কিভাবে দেখেন? আসলে বাংলাদেশের পুলিশ কি বাংলাদেশের সেনাবাহিনীর সাথে একসাথে কাজ করতে পারছেন নাকি? মানে এটা কিরকম? বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী একসাথে বহু কাজ করেছে, আমার চাকরি জীবনে আমি বহুবার করেছি। উই হ্যাভ ভেরি গুড কর্ডিয়াল রিলেশনশিপ, আমরা অনেক ভালো কাজ করেছি। বিশেষ করে আমরা যদি আমার কথা যদি বলেন, আমার তো 1991 সালে আমার প্রথম 6 মাস আমি বেসিক মিলিটারি ট্রেনিং কোর্স করেছি, আমি আমার ব্যাচমেট যারা, তারপরে আমরা বেসিক পুলিশ ট্রেনিং করেছি, এটা মজা করে বললাম। তো আমার মনে হয় এখানে দেশের রাষ্ট্রের প্রয়োজনে যেখানে আমাদের একসাথে যা করা দরকার সেটা আমাদের করতেই হবে, করতে হচ্ছে, দ্যাট ইজ কোয়াইট ফাইন। কিন্তু পুলিশকে যত তাড়াতাড়ি সম্ভব মানে তার পূর্ণ শক্তি নিয়ে কাজ করার সক্ষমতা নিয়ে আসতে হবে, দ্যাট ইজ এ চ্যালেঞ্জ। এবং এই চ্যালেঞ্জটা অবশ্যই আমরা যত ডিআইজি এসপি যারা মাঠে যাচ্ছিলেন, আমরা সবাইকে মাঠে ছাড়ার আগে আমরা একসাথে আইজিপি মহোদয় নিয়ে আমরা ব্রিফ করেছি,
আমরা তাদেরকে বলেছি যে তাদেরকে রোল মডেল হতে হবে এবং তাদেরকে ঠিক প্রথাগতভাবে আগে যেভাবে সুইচ টিপলে কাজ হয়ে যেত সেরকম প্রত্যাশা তারা যাতে না করে মানুষের সাথে মিশে যায়, সরাসরি সামনে থেকে যাতে নেতৃত্ব দেন পুলিশ সুপার মহোদয়রা, ডিআইজি সাহেবরা, সেই কথাগুলো আমরা তাদেরকে গাইড করেছি এবং অনেক ক্ষেত্রেই যারা কাজগুলো করছেন, কোনো ক্ষেত্রে ঘাটতি থাকলে সেগুলো আমরা মনিটর করার চেষ্টা করছি। ওকে, এই প্রশ্নটি করতেই হচ্ছে যে কর্মরত পুলিশের এসপি বাবুল আক্তার তার স্ত্রীর হত্যার জন্য আসলে একবার অভিযুক্ত হয়েছেন, তিনি নিজে একবার অভিযোগ করেছেন, কেউ কেউ বলেছেন যে তাকে আসলে ফাঁসি দেওয়া হয়েছে। এই ব্যাপারে কি কোনো কিছু বলা যাবে কিনা বা আপনি কোনো কিছু বলবেন কিনা যে ব্যাপারটা? আমার কাছে বাস্তবিক অর্থে আমার কাছে কোনো তথ্য নেই, আপনি যা জানেন আমি সেভাবেই জানি, আলাদাভাবে আমার কাছে কোনো তথ্য নেই। এটা পিবিআই করেছে, তো আমি কখনো পিবিআই তে কাজ করিনি বা পিবিআই তে যারা কাজ করে তার সাথে আমার কথাও হয়নি। একটি কথা উঠেছিল যে পুলিশের আসলে ডোপ টেস্ট করা হবে দায়িত্ব পালন করার সময়, এই ব্যাপারটি আপনি আসলে সমর্থন করেন কিনা, এই ব্যাপারটি দরকার কিনা, প্রয়োজনীয় কিনা? অবশ্যই এটা অনেক জায়গায় করা হয়েছে এবং অনেকের চাকরি গিয়েছে, সারা দেশেই অনেক করা হয়েছে। এটা অবশ্যই শুধু পুলিশ কেন, সব বাহিনীর। এখন আমরা আসলে সত্যি কথা কি, মাদকের যে বিষয়টা আমরা যতটা আমরা মনে করি সিরিয়াসলি দেখি, তার চেয়ে অনেক বেশি গুণ সিরিয়াসলি দেখার প্রয়োজন আছে। পুলিশ সদস্যদের মধ্যে কি এটা অ্যালার্মিং মাদকের ব্যবহারটা এখন? না, আমি অ্যালার্মিং বলবো না, আমি বলবো অ্যালার্মিং আপনি যদি হাজারে একজন থাকে তাও তো অ্যালার্মিংই বলতে হবে, অ্যালার্মিং বলবো না কথাটা তো ভুল কথা, সেটা না। কিন্তু অ্যালার্মিং আপনি যদি পার্সেন্টেজ বা হিসেবে বলেন, আমি বলবো না যেটাকে চুপ করে থাকার সময় আছে, সেটাও সত্যি। অবশ্যই আমরা একটা লোককে বা কেন মাদকাসক্ত হবে, ইউনিফর্ম পরা একটা মানুষই কেন মাদকাসক্ত হবে? তো অবশ্যই সেটা আমাদের, আমি যেটা বলছি বাংলাদেশের প্রতিটি পেশায় এখন যখন একটা লোকে মাদক সহ ধরা হয় কিংবা মাদক আসক্ত বলে ধরা হয়, এই কথা বলার উপায় নেই যে অমুকের ছেলে বা উনি অমুক পেশার বা অমুক, সে তো কখনোই মাদক ব্যবসা বা মাদক বহনকারী হতে পারে না, কোনো সুযোগ নেই। আপনারা দেখেছেন অতীতে অজস্র নোংরা বাজে উদাহরণ আমরা দেখেছি এগুলি। এখন আমাদের দেশটা সত্যি খুব খারাপ অবস্থার মধ্যে যাচ্ছে এবং আমি আমার অর্গানাইজড ক্রাইমের যখন ক্লাস নেই, আমি আমার অফিসারদের সাথে, আমার সহকর্মীদের সাথে যখন আমি কথা বলি উইথ দ্য ডিআইজিস, এসপিস অর ইভেন আদার সাব ইন্সপেক্টরদের সাথে কথা বলি, যে কথাটা বলি যে ফরম্যাটে আমরা বাংলাদেশ পুলিশ সহ মাদক দ্রব্য অধিদপ্তর সহ আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে মাদক সমস্যা নিরসনে, এটা একটা আইসুটসে আমি সুন্দর শব্দ খুঁজে পাচ্ছি না, স্টুপিড ফরম্যাটটাকে আপনি একটু ভালো শব্দ দিয়ে রিপ্লেস করে নেন। মানে এটা কোনো কাজের সিস্টেমই না। মানে আমরা 2 থেকে 3 লাখ মাদক বহনকারীকে পার্সু করছি, মাসে কয়টা মামলা হচ্ছে, মামলা গুনে গুনে আমরা পুরস্কৃত করছি একটা ভালো মাদক অফিসার, কিন্তু যেখানে আমাদের করা দরকার ছিল গুটি কতক মাদক মানে কারবারি, যেটাকে বড় কারবারি মূল হোতা যারা, তাদেরকে আমাদের ধরা দরকার এবং আমাদের যে কি পারফরমেন্স ইন্ডিকেটর কেপিআই যেটা, এটা হওয়া দরকার। আসলে কতটা মামলা উদ্ধার করলো, কতটা মামলা করা হলো, কতটা আসামি ফিল্ড অপারেটিভ ধরা হলো, সেটা দিয়ে না ধরা উচিত যে কতটা মূল হোতা ধরা হলো। সেই সংখ্যাটা 200, 300 বা 1200, 3000, তার বেশি কিন্তু হওয়ার কথা না। আমি ম্যাক্সিমাম তো 3000 লোককে, আমি আধা মিনিট সময় নেবো, বেশি নেবো না, 3000 লোককে আপনি জেলের ভিতরে রাখতে পারবেন, রেখে একটা অবস্থার পরিবর্তন আনতে পারবেন, আনার চেষ্টা করতে পারবেন, কিন্তু আপনি 3 লাখ লোককে কখনই পারবেন না। বাংলাদেশে জেলখানা জায়গা আছে 34,000, ঠেলে 85,000 রাখা হয়েছে। এই 85,000কে বের করে আপনি 3 লাখ লোক ঢোকালে আপনি মাদক নিয়ন্ত্রণ করতে পারবেন না। এই ফরম্যাটে আমরা মাদককে নিয়ন্ত্রণ করতে পারবো না। আমাদের অনেক শক্তিশালী একটা আইন আছে, মাদক মানি লন্ডারিং আইন, অনেক শক্তিশালী একটা আইন আছে 2018 সালের যে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন। এই দুটো আইনের সার্থক সমন্বয় করে ব্যবহার করে আমরা মাদক বড় ব্যবসায়ীদের যদি আমরা সম্পদগুলো জব্দ করি, স্থাবর অস্থাবর সম্পদ, এবং তাদেরকে জেলে ঢুকাতে পারি, তাহলে এটা ভালো। আমার মনে হয় সম্পদ জব্দের ক্ষেত্রে আমার মনে হলো যে আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি। আমরা আবার প্রথম প্রশ্নের দিকে যাই। মোটামুটি ভাবে কম বেশি 30,000 লোককে আসলে তালিকাভুক্ত করা হয়েছিল যাদের বিরুদ্ধে স্পেসিফিক মামলা রয়েছে, এক বা একাধিক বা অনেকগুলি মামলা রয়েছে। তাদের মধ্যে কিছু লোক ধরা হয়েছে, কিছু লোক মানে জালের মধ্যে আছে, কিছু লোক বাইরে আছে। এই ব্যবস্থা কি নেওয়া হচ্ছে যে তাদের আসলে সম্পত্তিগুলি বেআইনিভাবে যেসব সম্পত্তিগুলি তারা অর্জন করেছেন, সেই সম্পত্তিগুলি কোনো রকম কোনো ব্যবস্থাপনা করা, নেওয়া বা তাদের শাস্তির ব্যবস্থা সম্পর্কে আপনি কতটুকু নিশ্চিত? এটাই আমাদের সবগুলো ইন্টেলিজেন্স উইং এর সাথে আমরাও এই যারা আমাদের একটা ফাইন্যান্সিয়াল উইংটা আছে, আইশুডসে ছিল, আমি যখন আচ্ছা মানে যাই হোক, সবগুলো এজেন্সি আছে, তো তারা সেভাবে কাজ করছে। বাট
প্রাইমারিলি এই দায়িত্বটা হচ্ছে যদি দুর্নীতি এবং ঘুষের মাধ্যমে এই সম্পদ অর্জন হয়ে থাকে বা হয়েছে বলে মনে হয়ে থাকে, তাহলে এটা দুদক করবে, আমরা করব না। আর যদি অন্য কোনো প্রতারণা বা আরো 24 রকম প্রেডিকেট, মানব পাচার, মাদক পাচার এইসব দিয়ে হয়ে থাকে 24 রকম প্রেডিকেট অফেন্স, তাহলে এটা সিআইডি করবে। তো সিআইডি তো বহুদিন যাবৎ চিফ শূন্য অবস্থায় আছে বলা যায় আনুষ্ঠানিক ভাবে। তো আশা করছি খুব শীঘ্রই তারা নতুন পিবিআই সিআইডি তারা পেয়ে যাবেন। তো আশা করি নতুন নেতৃত্ব আসবে, গতিশীল ভাবে তারা কাজ করবেন। তো এটা এটা করা হচ্ছে, এবং অবশ্যই এখানে আপনারা হয়তো ভালো কিছু উদাহরণ দেখতে পাবেন। ইতিমধ্যে আপনারা দেখেছেন অনেকের অনেক সম্পত্তি কিন্তু জব্দ হয়েছে। আমার শেষ প্রশ্ন, যে 5 আগস্টের সেই বিপ্লবের পর নতুন সরকার দায়িত্ব নেওয়ার কিছুদিন পরে আমরা দেখেছি যে স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব নিয়েছিলেন ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন, তারপরে তাকে আসলে বদলে আরেকজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীরকে সেই দায়িত্ব দেওয়া হয়েছিল। এটি আসলে স্বরাষ্ট্র, আপনারা যারা কাজ করছিলেন পুলিশ বিভাগে, তাদের কাছে কি কোনো অন্য বার্তা দিয়েছিল যে তিনি তাকে কেন সরিয়ে দেওয়া হলো সেটা, বা এই সম্পর্কে আপনি আমাদেরকে একটু বলবেন কিনা? আমার কাছে এটা নিয়ে কোনো তথ্য নেই। সরকার তো যে কোনো সিদ্ধান্ত যে কোনো সময় নিতেই পারেন। আর এই প্রেক্ষাপটে আমার সাথে কারো আলোচনা হয়নি, আর আমি আসলে এই বিষয়টা নিয়ে কথা বলার প্রকাশ করার মতো আমার অবস্থা না। অনেক 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 ঠিক কথা বলেছেন যে ভাবনাটা প্রকাশ করার অবস্থানে নিশ্চয়ই আমরা, আপনি যদি আবার মানে পদে বহাল না হন সেই সুযোগ নিশ্চয়ই রয়েছে পিআরএল থেকে চুক্তিভিত্তিক কোনো নিয়োগ হওয়ার। সেই ক্ষেত্রে যদি না হয় ভবিষ্যতে নিশ্চয়ই আপনার সাথে আমাদের অনেক কথা হবে। আপনাকে অনেক ধন্যবাদ। অনেকগুলি বিষয় নিয়ে আপনি আসলে আমাদের অনেকগুলি ডাউট আপনি ক্লিয়ার করেছেন। আপনি আসলে বলেছেন যে যদিও আপনার বিরুদ্ধেই অভিযোগ ছিল, আপনার একজন সহকর্মী বা আপনার একজন ফেলো পুলিশ অফিসার, তাকে আপনি আসলে পালিয়ে যেতে, অভিযোগ থাকা সত্ত্বেও আপনি পালিয়ে যেতে সহযোগিতা করেছেন, কিন্তু আপনি স্পষ্টভাবে জানালেন যে, আমি যদি ভুল না করে থাকি, কারেক্ট মি ইফ আই এম রং, যে তিনি আসলে যে চলে গেছেন সেটি আসলে এককভাবে এসবির সিদ্ধান্ত সেটি ছিল না। স্বয়ং পুলিশ প্রধানই আসলে সেই ব্যাপারে আপনাকে নির্দেশ দিয়েছিলেন, আইজিপির সাথে আপনার কথা হয়েছিল এবং অন্যান্য আরও দুটি এজেন্সি, সম্ভবত ডিজিএফআই এবং ডিবির কথা আপনি বলছেন, যে তারাও আসলে এই ব্যাপারে একটি গ্রিন সিগন্যাল দেওয়ার পরে তিনি বিদেশে চলে যেতে পেরেছিলেন। এবং এভাবেই শুধুমাত্র বিদেশে যাওয়া সম্ভব, কোনো একটি নির্দিষ্ট এজেন্সি এককভাবে এরকম কোনো সিদ্ধান্ত আসলে নিতে পারেন না, কখনই পারবে না, সম্ভব না। আপনি আমাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানবেন। আমরা দর্শকদেরও অনেক ধন্যবাদ দিতে চাই যে সোমবার দিন একটি বিশেষ অনুষ্ঠানে আমরা আসলে এডিশনাল আইজি জনাব শাহ আলমকে আমরা শুনতে পারলাম এবং আপনারাও আমাদের সঙ্গে থাকলেন। আমরা আগামীকাল মঙ্গলবার আমরা বর্তমান প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী জনাব মাহফুজ আলমের সাথে কথা বলবো একই সময় রাত 10টায়। আপনারা নিশ্চয়ই আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদেরকে প্রশ্ন, মতামত এবং অন্যান্য পরামর্শ দিয়ে সাহায্য করবেন। সে পর্যন্ত আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।